শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। পরিস্থিতি মোহাম্মদ ইজাজুল হক, সহকারী শিক্ষক, কম্পিউটার, ইসলামী উচ্চ বিদ্যালয়, কাউনিয়া, রংপুর। বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী দশম, অধ্যায় পঞ্চম। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা কিছু ছবি দেখি। শিক্ষার্থী বন্ধুরা, উপরের ছবিগুলোর মাধ্যমে কি বুঝতে পারছো? শিক্ষক মাল্টিমিডিয়ার সাহায্যে ক্লাস নিচ্ছেন আর শিক্ষার্থীরা মনোযোগের সহিত ক্লাসে অংশগ্রহণ করছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে শিক্ষক কোন সফটওয়্যার ব্যবহার করে ক্লাস নিচ্ছেন? প্রেজেন্টেশন সফটওয়্যার। আজকে আমাদের পাঠের বিষয় প্রেজেন্টেশন সফটওয়্যার। এবার শেষে প্রেজেন্টেশন সফটওয়্যারের ধারণা ব্যাখ্যা করতে পারবে, প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে। প্রেজেন্টেশন সফটওয়্যার কোনো বিষয় সম্বন্ধে বিভিন্ন তথ্যকে উপস্থাপন করার পদ্ধতিকে প্রেজেন্টেশন বলে। প্রেজেন্টেশন কথার অর্থ হলো উপস্থাপন করা। পড়াশোনা, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপনের জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলে। তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, পিকাসা, ইমপ্রেস অন্যতম প্রেজেন্টেশন সফটওয়্যার। প্রেজেন্টেশন সফটওয়্যারের গুরুত্ব। প্রেজেন্টেশন সফটওয়্যার বিভিন্ন সভা সেমিনারে ব্যবহার করা হয়। বিভিন্ন সভা সেমিনারে তথ্য উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়। তথ্য ভান্ডার সকলের জন্য সহজলভ্য। এর সাথে তথ্য উপস্থাপন করলে সকলে তথ্য বুঝতে পারে। এর সাথে তথ্য উপস্থাপন করলে তথ্য বিনিময় সহজ হয়। আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপন করা যায়। এই প্রোগ্রামের সাথে তথ্য উপস্থাপন করলে আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপন করা যায়। তথ্য বড় পর্দায় উপস্থাপন করা যায় এবং যা দূর থেকে অনেক লোক দেখতে পারে, একই সাথে বহু লোক দেখতে পারে। গ্রাফের সাথে তথ্য উপস্থাপন করা যায়। একই সাথে ছবি, অডিও, ভিডিও, টেক্সট ব্যবহার করে তথ্য উপস্থাপন করা যায় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করা যায়। মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর একটি জনপ্রিয় গ্রাফিক্স প্রোগ্রাম। এর সাথে একই সাথে লেখা, ছবি, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়ামে, কর্মশালায় কার্যকরী ও আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপন করা যায়। মাইক্রোসফট অফিস বিল গেটসের একটি অন্যতম সফটওয়্যার। এই মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তথ্য উপস্থাপনের জন্য বিশ্বের সর্বাধিক স্বীকৃত এবং সর্বাধিক ব্যবহৃত হয়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ব্যবহার ছাত্রছাত্রীদের মাল্টিমিডিয়া ক্লাস ও ক্লাসরুমে ব্যবহার, ডাটা উপস্থাপন ও প্রতিবেদন তৈরি করা যায়। পণ্যের বিজ্ঞাপন ও প্রতিবেদন তৈরি, গ্রাফ ও চার্ট তৈরি করা যায়। অ্যানিমেশন ও গান এর সাথে রেকর্ড করা যায়। ব্রিফিং প্রদান করা যায়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট খোলার নিয়ম। আমরা সাধারণত অন্যান্য প্রোগ্রামগুলোর যেভাবে খুলছি, যেভাবে ব্যবহার করছি, এটাও ওরকমভাবে খোলা যায়। প্রথমত স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর একটা ফ্লাই মেনু বার চলে আসবে। ওখান থেকে
অল প্রোগ্রামস ক্লিক করতে হবে। অল প্রোগ্রামসে ক্লিক করার পর মাইক্রোসফট অফিস ক্লিক করতে হবে। মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর আমরা মাইক্রোসফট অফিস 2000 মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2000 সাথে ক্লিক করব। এখানে লক্ষণীয় যে তোমাদের কম্পিউটারে যদি নতুন হয় তাহলে তোমাদের হয়তো 13 দেওয়া আছে, 2013 মাইক্রোসফট অফিস 2013 দেওয়া থাকলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থাকবে 2013। মাইক্রোসফট অফিস 2000 কারো যদি 19 দেওয়া থাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2019 থাকবে। তবে যত আপডেট হবে ভার্সন ফিচার ততই ভালো হবে। তবে 2007 যেটা দেওয়া আছে এটা একটা স্ট্যান্ডার্ড ভার্সন। তাহলে আমাদের যেটা থাক আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007 থাক, 10 থাক, 13 থাক, 19 থাক, যেটা থাক সেটাতে ক্লিক করলেই আমাদের এই প্রোগ্রামটা চালু হবে। এখন প্রশ্ন, এমএস পাওয়ার পয়েন্ট দ্বারা কি কি কাজ করা যায় তোমরা কি বলতে পারবে? আমরা একটু আগে আলোচনা করেছি এমএস পাওয়ার পয়েন্ট দ্বারা বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালায় তথ্য উপস্থাপন করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্ক্রিন পরিস্থিতি আমরা এখন জানব। তাহলে স্টার্ট অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ক্লিক করলে এই স্ক্রিনটায় চলে আসবে। আমরা এর পরিস্থিতি এখন জানব। সব উপরে যেটা থাকবে সেখানে প্রেজেন্টেশন 1 এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লেখা থাকবে। এটাকে বলা হয় টাইটেল বার। টাইটেলে প্রোগ্রামের নাম এবং ফাইলের নাম দেওয়া থাকে। যেহেতু এটা এখন সেভ করা নেই, সেভ করে কোনো ফাইলের কোনো নাম দিলে সেই নামটা প্রেজেন্টেশনের স্থানে বসবে। তারপরে হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন এগুলোকে বলা হয় ট্যাব বার বা মেনু বার। প্রতিটা ট্যাবের অধীনে আবার অনেক টুলবার থেকে আমরা একটু পরে সেটা আসবো। এদিকে যতগুলো আমরা সিলেক্ট করে নেওয়া থাকবে এই সিলেক্ট করে নিয়ে দিকে পর্যায়ক্রমে শো করবে। তারপরে এটাকে বলা হয় ইনঅ্যাক্টিভ উইন্ডো, এটাকে বলা হয় স্লাইড প্যান। এখানে আমরা ক্লিক করে লিখতে পারি। এটাকে বলা হয় নোটপ্যাড, নোটস প্যান। এখানে আমরা তথ্য উপস্থাপনের সময় কোনো তথ্য আমাদের কিছু ছোট আকারে লিখতে হয়, হয়তো কোনো বিষয়বস্তু আমরা ধারাবাহিকভাবে এখানে লিখে রাখতে পারি, সেটা ধারাবাহিকভাবে তথ্য উপস্থাপনের জন্য কাজে লাগে। তারপর হচ্ছে ভিউ আইকন। এই আইকনের সাথে আমরা কি করি, স্লাইড শো প্রদর্শন করি। যেমন আমি বর্তমানে তোমাদের স্লাইডে দেখাচ্ছি, এই আইকন ব্যবহার করে আমি এটা দেখাচ্ছি। এটা এখানেই করা যায়, তাছাড়া আমরা পরবর্তীতে আলোচনা করব। ভিউ ক্লিক করে সিলেক্ট শো অপশনে ক্লিক করলে হবে, অথবা F5 অপশন চাপলেও, F5 কিবোর্ডে চাপলেও এটা চলে আসবে। তারপরে স্লাইড ট্যাব, এটা হচ্ছে বলা হয় স্লাইড ট্যাব। তো এইগুলোকে বলা হয় রিবন বা টুলবার। প্রত্যেকটা ট্যাব বা মেনু বারের অধীনে এগুলো আলাদা আলাদা আছে। হচ্ছে যে একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ড আউটস বলে। প্রেজেন্টেশনে টাইপ করা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রেজেন্টেশনে যখন আমরা কিছু লিখব, টাইপ করব, তখন আমাদের কিছু বিষয় আমাদের জানতে হবে। ধারাবাহিকতা কিছু আসছে, তখন আমাদের এই সম্পর্কে কিছু জানতে হবে। তাহলে প্রথমত আমাদের ফন্ট নির্বাচন করতে হবে। প্রেজেন্টেশন সফটওয়্যারে লিখতে গেলে প্রথমত ইউনিকোড বিশিষ্ট ফন্ট, অর্থাৎ যে লেখাটা আমরা লিখবো সেই লেখাটা বিশ্বের যতগুলো কম্পিউটারে আছে সবগুলো কম্পিউটারের জন্য সাপোর্ট করে। ইউনিকোড, আমাদের ইউনিকোড হচ্ছে কোটি সংখ্যা। মনে করা হচ্ছে বিশ্বের ভিন্ন ভাষাভাষীর লোক আছে, ভিন্ন ভাষাভাষীর লোকের ভিন্ন প্রকার বর্ণ আছে। যেমন চীনের বর্ণের সংখ্যা 85,000, আমাদেরও বাংলা বর্ণের সংখ্যা 50টি, ইংরেজি বর্ণের সংখ্যা 26টি। তাহলে এরকম ভিন্ন ভাষাভাষীর লোকের ভিন্ন ভাষাভাষীর বর্ণ আছে, ভাষা আছে। এগুলো যেন যে ভাষায় যে লেখুক না কেন সেই লেখাটা অন্য যে কোনো বিশ্বের কম্পিউটারে ওই লেখাটা ইন করলে সেই লেখাটা যেন থাকে, এই ব্যবস্থা করে কম্পিউটার কনসোর্টিয়াম। এরা একটা কনসোর্টিয়াম তৈরি করে বিশ্বের যত ভাষাভাষী আছে সকল ভাষাভাষীর
কোডগুলোর সমন্বয় করে একটা কোড তৈরি করে, সেই কোডটার নাম হচ্ছে ইউনিকোড। এই কোডের মাধ্যমে আমরা যদি যে কোনো কিছু লিখি, লেখার পর আমরা ওই লেখাটা যে কোনো কম্পিউটারে প্রবেশ করাই, সব কম্পিউটারেই ওই লেখাটা সাপোর্ট করবে, অর্থাৎ দেখা যাবে। কিন্তু এইটা ছাড়া যদি আমরা করি, এক কম্পিউটারে লেখা অন্য কম্পিউটারে দেখা নাও যেতে পারে। যেমন আমরা এর আগে শুনছি যে বিজয় ফন্ট দিয়ে যদি আমরা লিখি, কিন্তু এখানে বিজয় ফন্ট দিয়ে লেখা নাও হতে পারে, সমস্যা হতে পারে অনেক কিছু। তা হোক, আমরা প্রথমত এখানে ইউনিকোড বেসড সফটওয়্যার নির্ধারণ করব। এখানে নির্ধারণ করে এখানে বাংলা সিলেক্ট করব, অর্থাৎ এখানে বিজয় যদি থাকে বিজয় ইউনিকোড সিলেক্ট করতে হবে। আবার অপরাধী থাকে অপরাধ, এখানে প্রথমত বাংলা অপশনটা সিলেক্ট করতে হবে। তারপরে আবার ফন্ট নির্ধারণ করতে হবে। ফন্ট হচ্ছে নিকট বাংলা। এটা যদি আমরা লিখি, বিশ্বের যে কোনো কম্পিউটারে এই লেখাটা, বাংলা লেখাটা আমরা যে কোনো কম্পিউটারের মধ্যে প্রবেশ করাই না কেন, সকল কম্পিউটারে এই লেখা দেখা যাবে। তারপর ফন্টের সাইজ নির্ধারণ করতে হবে। ফন্টের সাইজের পর হচ্ছে ফন্টে কালার বা রং নির্ধারণ করে আমাদের লিখতে হবে। তাহলে আমরা সহজে বলতে পারি, বাংলা টাইপ করার জন্য ইউনিকোড সফটওয়্যার কিবোর্ড লেআউট নির্ধারণ করে, ফন্ট নিকট বা নির্বাচন করে, ফন্টের আকার আকৃতি রং সিলেকশন করে টাইপ করতে হবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড সেভ করা বা সংরক্ষণ করা, কম্পিউটার ভাষায় যেটাকে বলে তথ্যকে বাঁচিয়ে রাখা। তাহলে প্রথমত অফিস বাটনে ক্লিক করলে, তারপরে হচ্ছে সেভ বাটনে ক্লিক করতে হবে। একটা ডায়ালগ বক্স চলে আসবে, সেভ অ্যাজ ডায়ালগ বক্স। এই সেভ অ্যাজ ডায়ালগ বক্সে ফাইলের নাম এখানে লিখে দিতে হবে, কী নামে আমি সেভ করব সেই নামটা দিতে হবে, এবং এই যে ড্রাইভগুলো আছে আমি কোন ড্রাইভে এটা সেভ করতে চাই সেটাও এখানে নির্ধারণ করে দিলে ভালো হবে। তারপরে সেভ অপশনে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে। তাহলে অফিস সেভ ফাইল নেম দিয়ে সেভে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে। পয়েন্ট আমরা যে ফাইলটা সংরক্ষণ করলাম, সেই ফাইলটা আমরা আবার যদি চালু করতে চাই, তাহলে ওপেন করতে চাই, সেটা আমরা কীভাবে করব? যে প্রথমত ওপেন বাটনে ক্লিক করতে হবে, তারপরে ওপেন বাটনে ক্লিক করতে হবে। ওপেন বাটনে ক্লিক করার পর একটা ডায়ালগ বক্স চলে আসবে। চলে আসার পর আমরা কোথায় রেখেছি সে ফাইলটা, আমাদের সেটা লোকেশন দিতে হবে। দেওয়ার পর সে ফাইলটা আমরা এখানে সিলেক্ট করে আবার ওপেন বাটনে ক্লিক করতে হবে, তাহলে ফাইলটা চলে আসবে। তারপরে পাওয়ার পয়েন্ট নতুন ফাইল তৈরি করা নিয়ম। তাহলে ফাইল অর্থাৎ ওপেন বাটনে ক্লিক করে নিউ বাটনে ক্লিক করতে হবে, অথবা পাওয়ার পয়েন্টে কন্ট্রোল চেপে এন বাটনে চাপতে হবে। কিবোর্ডের নিচে কমান্ড বাটন দুই পাশে দুইটা আছে, কন্ট্রোল বাটন। এই কন্ট্রোল বাটন চেপে এন বাটন চাপলেই নতুন একটা ফাইল তৈরি হবে। আবার আমরা যদি নতুন স্লাইড নিতে চাই, কন্ট্রোল বাটন চেপে এন বাটন চাপ দিলেই আবার নতুন একটা স্লাইডও তৈরি হবে। তাহলে প্রেজেন্টেশনে শেপ যোগ করা। তাহলে আমরা এই যে কোনো কিছু প্রেজেন্টেশন প্রোগ্রামে লিখতে গেলে আমাদের প্রথমত একটা শেপ নিয়ে আসতে হবে। এই শেপটা নিয়ে আসার জন্য প্রথমত হোমের অধীনেও কোথাও থাকে, আবার সেখানে যদি না থাকে আমাদের ইনসার্ট অপশনে ক্লিক করে শেপ অপশনে ক্লিক করে আমরা যে শেপটা নেব সেই শেপটা সিলেক্ট করে যেখানে শেপটা অঙ্কন করবো সেখানে ক্লিক করে টেনে নিতে হবে, নিলেই শেপ অঙ্কন হবে। এরপরে পর্যায়ক্রমে আমরা শেপের কালার রং পরিবর্তন করব। তারপরে আমরা নিলাম একটা শেপ নিচে, নেওয়ার পরে এইভাবে আমরা লিখছি 21 থেকে 71। তাহলে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ভিতর দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে। তারপর আরেকটা স্লেট আমরা নিয়েছি, নিয়ে আবার আরেকটাতে লিখছি 71 সালের আরেকটা শেপ নিয়ে আবার লিখছি 71 সালের 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এদিন থেকে মুক্তিযুদ্ধ
শুরু হয়। আবার আরেকটা শেপ নিচে নিয়ে আবার নিচে আরেকটা লিখেছি যে 1971 সালের 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই দিন মুক্তিযুদ্ধের বিজয় লাভের ভিতর দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়। তারপরে আমরা পরবর্তীতে আরেকটা স্লাইড লিখছি, লিখে স্লাইডে ধন্যবাদ জানিয়েছি, জানি আমাদের এটা একটা ফাইল, প্রেজেন্টেশন ফাইল তৈরি হয়েছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্টেশন সফটওয়্যার কাকে বলে তোমরা কি বলতে পারবে? যে সভা, পড়াশোনা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাথে আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপনের জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলে। শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্টেশন স্লাইড কি? তাহলে প্রেজেন্টেশনের পাশে যে স্লাইডগুলো থাকে এগুলোকে বলা হয় প্রেজেন্টেশন স্লাইড, পাওয়ার পয়েন্ট স্লাইড। প্রেজেন্টেশনের একটি অংশ হলো স্লাইড। শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন কিভাবে করতে হয় আমরা একটু দেখি। আমরা বিভিন্নভাবে স্লাইডটা প্রদর্শন করতে চাই, যেমন আমি তোমাদের প্রদর্শন করাচ্ছি। প্রথমত কিবোর্ডের একটা বাটন আছে F5, ফাংশন কি, ফাংশন কি কিবোর্ডে থাকে 12টি, F1 থেকে F12 পর্যন্ত। তাহলে F5 এই বাটনটা চেপে আমরা প্রদর্শন করতে পারি। এছাড়াও আমরা স্লাইড শো, ভিউ অপশনের অধীনে স্লাইড শো যেতে ক্লিক করে আমরা এই প্রেজেন্টেশন প্রদর্শন করতে পারি। এছাড়াও নিচে একটা অপশন আছে কাপের মতো, সেই অপশনটাতে ক্লিক করে আমরা প্রদর্শন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রদর্শিত স্লাইড শো, যেমন আমি শো প্রদর্শন করছি তোমাদের, এই অবস্থায় যদি আমি এখান থেকে বের হতে চাই তখন আমাদের কি করতে হবে? ESC বা এসকেপ বাটনে ক্লিক করতে হবে। কিবোর্ডে ESC বা এসকেপ নামে একটা বাটন আছে, সেই বাটনটাতে ক্লিক করলেই এটা এখান থেকে আমরা বের হতে পারবো। অথবা ডান বাটনে ক্লিক করে, এর উপরে ডান বাটনে ক্লিক করে সব শেষে ইনশো ক্লিক করলেই আমরা এখান থেকে বের হতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্টেশন প্রদর্শন করতে কোন কি চাপতে হয় তোমরা বলতে পারবে? যে প্রেজেন্টেশন প্রদর্শন করতে কোন কি চাপতে হয়? তাহলে প্রেজেন্টেশন প্রদর্শন করতে কিবোর্ডের ফাংশন কি F5 চাপতে হয়। প্রেজেন্টেশন সংরক্ষণ করা যায় কিভাবে? তাহলে প্রেজেন্টেশন সংরক্ষণের জন্য প্রথমত ওপেন বাটনে ক্লিক করতে হবে, তারপর সেভ বাটনে ক্লিক করতে হবে। একটা ডায়ালগ বক্স চলে আসবে, ডায়ালগ বক্সে ফাইলের নাম দিতে হবে এবং আমি কোথায় সেভ করবো সেটা লোকেশনে ওখানে সিলেক্ট করে দিয়ে সেভ বাটনে ক্লিক করলেই সেভ হবে। তাহলে MS পাওয়ার পয়েন্ট কী কী কাজে ব্যবহৃত হয়? তাহলে MS পাওয়ার পয়েন্ট বিভিন্ন সভা, সেমিনার, কম্পোজিয়াম, কর্মশালায় তথ্য উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ তোমরা লিখে নাও যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে শিক্ষার্থীদের মনোযোগ বেশি আকর্ষণ করা যায়, এর পক্ষে বিপক্ষে লিখো। শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।